ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি আফরিন আনোয়ার। আমাদের আজকের টালি খাতার আলোচনার বিষয় 90 দিন মেয়াদ উত্তীর্ণ হলেই ব্যাংক ঋণ খেলাপি হলে কি হবে। আলোচনা করতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং সাবেক ব্যাংকার ও বিশ্লেষক ফজলে রশিদ। সময় ক্ষেপণ না করে আমি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই আসলে আমি আমার প্রশ্নটি রাখতে চাইছি জনাব ফজলে রশিদ আপনার কাছে। আমি আসলে একটু জানতে চাইছি যে এই যে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে 90 দিনের বেশি হলে আসলে খেলাপি হবে ব্যাংক ঋণ, এই জায়গা থেকে আসলে যে এটা ব্যাংকাররা আশঙ্কা করছেন যে নতুন নিয়ম কার্যকর করার পর খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি হয়ে যেতে পারে, এই বিষয়টিকে আসলে একটু বিশ্লেষণ করবেন কিনা বা এর ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো একটু তুলে ধরবেন কিনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচককে। হ্যাঁ, 90 দিন হলে মেয়াদ উত্তীর্ণ হলে ঋণ খেলাপি হবে, তবে এবার কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে। শুধু 90 দিন পার হলেই যে খেলাপি হবে তা না, তার আগে আরও 4টে স্টেপ করা হয়েছে, স্ট্যান্ডার্ডেরও কয়েকটা স্টেপ করা হয়েছে। কিন্তু আমাদের মাঝে যেটা করা হয়েছিল যে অনেক দিন পরে মেয়াদ উত্তীর্ণ হলে খেলাপি করা হতো, এবারে যেটা করা হলো আফটার 90 ডেজ, যেটা করা হচ্ছে SMA হবে, তারপরে SS হবে, DF এবার আগে থেকে ছিল। তবে 90 ডেজ যেটা করা হচ্ছে এফেক্টিভ ফ্রম 1st of April, এটা আমার মনে হয় ডেফিনেটলি এই ডিসেম্বর কোয়ার্টারে ঋণ খেলাপি অনেক বাড়বে। আমরা যা সন্দেহ করছি, যেটা মনে হচ্ছে, নট অনলি দ্যাট, মার্চেও সেটা হয়তো সেভাবে না বাড়লেও খুব যে এমন ড্রাস্টিক্যালি কমে আসবে তা না। তবে সুখের বিষয় এই যে সব ব্যাংকারই এবার কিন্তু মনোযোগ দিয়েছে ফর রিকভারি, এবং যারা উইলফুল ডিফল্টার ছিল, শুধু উইলফুল ডিফল্টার না, যাদের এবিলিটি ছিল তারাও কিন্তু বিকজ অফ সার্কুলার তারা অনেকেই সময় মতো ঋণ পরিশোধে অনীহা প্রকাশ করতেন। তারা ইচ্ছে টাকা আছে কিন্তু দিব না, যেহেতু সময় আছে, যেহেতু সার্কুলার আছে, পলিসি সাপোর্ট আছে, সুতরাং আমরা দেরি করে দিলে কোনো অসুবিধা, বরং এই সময়টা অন্য জায়গায় তারা ইনভেস্ট করেছেন, যেটা করা উচিত হয়নি। তো আমার মনে হয় এবার যারা এই ধরনের ডিফল্টার বা এই ধরনের লোন খেলাপি করতে চান তারা একটু কেয়ারফুল হয়ে যাবেন। তারা 30 দিন থেকেই শুরু করবেন, তাদের ঋণ খেলাপির একটা প্রিলিউড শুরু হবে। 30 দিনের আগে, 30 দিনের পরে, 60 দিন, এইভাবে বিভিন্ন যে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, এই জন্য সবাই একটু কেয়ারফুল হবেন। বিকজ এপ্রিলের ভিতরে 1st এপ্রিল থেকে নতুন ঋণ খেলাপি যখন শুরু হবে, তখন তাদের ঋণ খেলাপি কিন্তু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তারা যদি সময় মতো অ্যাডজাস্ট না করেন। এর ভালো দিক হচ্ছে এভরিবডি নাও উইল বি কেয়ারফুল টু বি রেগুলার ইন রিপেমেন্ট অফ লোন। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আরো প্রশ্নে আপনার কাছে যাব। এই মুহূর্তে একটু চলে যাব ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আশরাফ আহমেদ আপনার কাছে। সার্বিক যেই নীতিমালা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দিয়েছে, পুরো বিষয়টিকে কিভাবে দেখবেন, বা এটি আমাদের সামনের দিনগুলোর জন্য আসলে কতটা ইতিবাচক, বা যারা ব্যাংকের সাথে লেনদেন করছেন তাদের জন্য আসলে কতটা নিরাপদ বা দুশ্চিন্তার জায়গা? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে একটা জিনিস বলে নেই যে এটা যে বাংলাদেশ ব্যাংক যে নতুন সার্কুলারটা দিয়েছে, এটা ইজ এ অ্যাটেম্প্ট টু ইম্পোজ অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। দুনিয়ার সব জায়গাতেই কিন্তু এইভাবে বেসেল 3 ক্যাপিটাল অ্যাডিকুয়েসি এবং ক্লাসিফিকেশন সিস্টেমটা এইভাবেই করা হয়। আপনি যদি বাংলাদেশের মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোকে দেখেন, তারা মোটামুটি ইন্টারনালি এইভাবেই কাজ করেন। সেন্ট্রাল ব্যাংকের যদি রিল্যাক্সেশন থাকে, সেটা সেন্ট্রাল ব্যাংকের রিপোর্টিং এর ব্যাপার, কিন্তু তাদের ইন্টারনাল রিপোর্টিং এর জন্য, ক্লাসিফিকেশনের জন্য এই বেসেল 3 স্ট্যান্ডার্ডই ব্যবহার করতে হয়। ইস্যুটা অন্য জায়গায়। আমি অন গ্রাউন্ডস অফ প্রিন্সিপাল আমি বলতে পারবো না যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বাইরে থাকতে চাই, এটা আমাদেরকে দরকার আছে। কিন্তু একই সাথে কতগুলো জিনিস মনে রাখতে হবে। আমাদের কিছু কিছু রেগুলেশন আছে যেটা পৃথিবীতে অন্য কোথাও নেই। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। দেখুন, আমাদের CIB সিস্টেমে বলা আছে যে আমি কোনো একটা ব্যাংকে, আমার কোনো একটা কোম্পানি যদি ক্লাসিফাইড হয়, CIB তে রিপোর্টেড হয় সাবস্ট্যান্ডার্ড অথবা অন্যান্য ক্লাসিফিকেশনে, তখন কিন্তু আমার সাথে সাথে আমার বাকি সমস্ত কোম্পানির
অ্যাক্সেস টু ব্যাংকিং সিস্টেম বন্ধ হয়ে যায়, ব্যাংকগুলো কোনো ব্যাংকই তখন আর আমাকে ওয়ার্কিং ক্যাপিটালের লোনও দিতে পারবে না। এরকম একটা ড্রাকোনিয়ান মেজার পৃথিবীর অন্য কোনো ব্যাংকিং সিস্টেমে নেই। এবং এই কারণেই যদি আপনি দেখেন যে আমরা যখনই এটা ইম্পোজ করছি, একজন কর্পোরেটের পক্ষে যে কোনো একটা লোনে যদি এই ধরনের একটা সিনারিও হয়, এবং এরকম ক্ষেত্রে এটাও আমরা জানি যে দুর্বল ব্যাংকের কারণে এটা স্পেসিফিক্যালি হয়েছে, যে একটা ওয়ার্কিং ক্যাপিটাল লাইন ছিল, হঠাৎ করে তারা এসে আমাদেরকে বললেন যে না, আমরা আর এটা রিনিউ করতে পারবো না আগামী বছর, আপনাকে ইমিডিয়েটলি ফেরত দিতে হবে। এখন এটা তো রিফাইন্যান্স খরচ ছাড়া বের হওয়া সম্ভব না। আমি এটা রিফাইন্যান্স না করলে কি হবে? আমি 90 দিনের মধ্যে আমি ক্লাসিফাইড হয়ে যাব। 90 দিন ক্লাসিফাইড হয়ে গেলে আমার পক্ষে আসলে বাকি যে কংগ্লোমারেট গুলো আছে, বাকি যে কর্পোরেট গুলো আছে, যেখানে আমি ধরেন আমি মাইনরিটি 10% শেয়ার হোল্ডার, সেই কর্পোরেট গুলো কিন্তু আটকে যাবে। এই ধরনের একটা ড্রাকোনিয়ান মেজারের মধ্যে এরকম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আমরা এখনই ইম্পোজ করতে চাই, সেটার একটা ভয়াবহ ইমপ্লিকেশন আছে। ব্যাড ডেটের পরিমাণ যদি ডাবল হয়, আমি আদৌ আশ্চর্য হব না। এইখানে আরো 3-4টা জিনিস আছে। যে দেখুন, বিদেশে কি হবে, যে দুনিয়ার অধিকাংশ দেশে আমি যদি দেখি যে আমার আসলে একটা ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম হচ্ছে, যে কারণে আমার ক্যাশ ফ্লো যথেষ্ট না টু সার্ভিস মাই ডেট, তখন আমি কিন্তু আসলে ব্যাংকে গিয়ে বলতে পারবো, ভাই এটা আমাকে রিস্ট্রাকচার করে দেন, এটা আমাকে 3 দিন সময় দেন, 3 মাস সময় দেন, কিংবা 3 বছর সময় দেন। এটা কিন্তু ব্যাংক যদি তখন মনে করে যে এটা করলে তাদের পক্ষে এটা সার্ভিস করা সম্ভব, সাসপেন্ড করা সম্ভব, ব্যাংক কিন্তু আমাদেরকে এটা করতে পারবে। বাংলাদেশে কিন্তু এটা পারবে না, কারণ আমরা কিন্তু ব্যাংক কিভাবে কি অবস্থায় রিস্ট্রাকচার করতে পারবে না পারবে এই জিনিসটা সেন্ট্রাল ব্যাংকের আওতায় নিয়ে আটকে রেখেছি। এবং এটাতে এত কঠিন একটা গাইডলাইন আছে, যেখানে আমি যদি রিয়েল বড়োয়ার হই, আমার পক্ষে কিন্তু আসলে খুব ডিফিকাল্ট টু গেট আউট অফ ইট। এখানে আরো যেমন ধরেন আমাদের ব্যাংকিং কোম্পানিজ একটা আইন করা আছে, যে ডিফল্ট হলে আপনি যদি ক্যাপিটালাইজ করে ফেলেন ইন্টারেস্ট একবার, সেটা প্রিন্সিপালের অ্যাড হয়ে যায়, এবং ওই প্রিন্সিপাল আপনি কখনোই ওয়েভ করতে পারবেন না। আমি নিজে আই ক্যান থিঙ্ক অফ হান্ড্রেডস অফ সিনারিও যেখানে ব্যাংক্রাপসির কারণে ব্যাংকগুলো হেয়ার কাট নিতে পেরেছে। আমরা জানি যে নাখিল বলে একটা বড় ইউএইতে 2008-এ বড় ধরনের একটা হেয়ার কাট হয়েছিল, কয়েক বিলিয়ন ডলার ব্যাংকগুলোকে ওয়েভ করতে হয়েছে ইন্টারেস্টের জন্য, কিছুটা প্রিন্সিপালও ছিল। সো এই যে এই ফ্লেক্সিবিলিটি গুলো, এগুলো কিন্তু বেসেল 3 কিংবা যে স্ট্যান্ডার্ডটা আছে তার মধ্যে বিল্ট ইন, যে এটা ধরে নেওয়া হয় যে আপনি এই ধরনের ফ্লেক্সিবিলিটি রাখতে পারবেন। আমরা এখনো যত ইন্টারন্যাশনাল ক্রস বর্ডার লোনের যত এগ্রিমেন্ট করি, সেখানেও কিন্তু দেখবেন একটা কিওর পিরিয়ড থাকে, যে কোনো একটা সমস্যা হলে, কোনো একটা কভেনেন্ট ব্রিচ হলে আপনাকে 6 মাস সময় দেওয়া হবে রিস্ট্রাকচার করার জন্য। আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো নেই। এখন এই কনটেক্সটে খুব স্ট্রিক্ট একটা মেজার যদি আমরা ইম্পোজ করি, আমরা মনে করি এটার একটা ভয়াবহ আছে, ইম্প্যাক্ট আছে। আমি আপনার এই জনাব আশরাফ আহমেদ, এই প্রশ্নটাই আমি একটু জনাব ফজলে রশিদ আপনার কাছে করতে চাই, যে এই যে মেজর ইম্প্যাক্টগুলোর কথা জনাব আশরাফ আহমেদ বললেন, এই ধরনের মেজর ইম্প্যাক্ট থাকার পরও, এবং অর্থনীতি বিশ্লেষকরা বলছেন যে আগামী 6 মাস অর্থনীতির জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এই দুটো জিনিস থাকার পরও আসলে কেন্দ্রীয় ব্যাংক কেন এই সময় ইন্টারন্যাশনাল এই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করার একটা সিদ্ধান্ত নিয়েছেন, যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। অ্যাকচুয়ালি যেটা সমস্যা হচ্ছে, উনি যেটা আশরাফ সাহেব যেটা বললেন, এক্স্যাক্টলি দ্যাট ইট ইজ এ লং টাইম একটা প্রবলেম। যে আমার যদি 10টা কোম্পানি থাকে, একটা কোম্পানি খারাপ হতেই পারে, কিন্তু তার জন্য 10টা কোম্পানির ফিনান্স উইল বি ব্লকড। এটা অ্যাজ পার সার্কুলার, যেটা আমি মনে করি এটা ঠিক না। এবং এটার জন্য বহু বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। এবং জনাব আশরাফ আহমেদ, আমরা আপনার এই প্রশ্নের উত্তরটা বিরতি থেকে ফিরে এসেই নেব। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি থেকে এসে আবারও এই বিষয়ের ব্যাখ্যাটা আমরা আপনার কাছ থেকে নিয়ে নিব। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা থেকে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় আমাদের আজকের আলোচনার বিষয় 90 দিন মেয়াদ উত্তীর্ণ হলেই ব্যাংক ঋণ খেলাপি হলে কি হবে। আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং সাবেক ব্যাংকার ও বিশ্লেষক ফজলে রশিদ। জনাব ফজলে রশিদ, আপনার কাছে বিরতিতে যাবার আগে জানছিলাম যে আসলে কেন এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তেই কেন্দ্রীয় ব্যাংক নিল। দেখেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অনেকটা এই কারণে, কারণ গোটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এমন অ্যানার্কিজম শুরু হয়েছিল, বা এখনো যে সেটার যে সেই রেসটা এখনো কিন্তু কাটেনি।
কিন্তু আমার মতে এত কুইকলি গত 10, 12, 15 বছরের সমস্যাগুলোকে ওভারনাইট সলভ করতে গেলে রাদার আরও ডিজাস্টার হতে পারে। আমার দেখা যাবে, আমার ধারণা, আই এম ফ্রেড অফ যে ক্লাসিফিকেশনের অ্যামাউন্ট হয়তো আরও বেড়ে যাবে। যেটা এখন আছে অ্যাভারেজে হয়তো 18% বা কিছু একটা, কোনো কোনো জায়গায় যেটা একদম খারাপ ব্যাংক সেটা তো 98%ও ক্লাসিফিকেশন আছে। আবার কিছু ব্যাংকে 50, 60, বিভিন্ন রকমের, ইভেন 25, 35। কিন্তু এখন এই কি বলে মার্চ মাসের ভিতরে এইগুলোকে রিকভার করে ঠিক করা এবং এফেক্টিভ ফ্রম 1 এপ্রিল থেকে যে সার্কুলার দিয়েছে, এটা দিয়ে কতটুকু উপকার হবে, উপকারের চেষ্টা করা হচ্ছে। যদি ক্লায়েন্টদের সেই সহযোগিতা যদি পাওয়া যায়, করা যাবে, তবে মার্কেটে এখন যে সমস্যা রিগার্ডিং লিকুইডিটি, আমি যে আরেক ব্যাংক থেকে নিব, আরেক ব্যাংকও দিবে না, বিকজ তারা নিজেরও লিকুইডিটি সমস্যায় পড়ছে, তাদের নিজেরও ক্লাসিফিকেশনে ব্যাপার আছে, তাদের নিজস্ব কমাতে হবে, তাদের প্রভিশনিং ঠিক করতে হবে, তাদের বিভিন্ন রকমের সমস্যা আছে। যার জন্যে আমার মনে হয় 1 এপ্রিল থেকে না করে টেস্ট করে দেখতে পারে, তবে আমার মনে হয় আরেকটু সময় দেওয়া উচিত ছিল। কারণ ক্লায়েন্টরা কিন্তু, সব ক্লায়েন্ট তো খারাপ না, কিছু মুষ্টিমেয় ক্লায়েন্ট যারা হু আর কন্ট্রোলিং দ্য হোল ইকোনমি, অনেকটা নষ্ট করে দিয়েছে। তাদের জন্য সবাইকে যদি সাফার করতে হয় তাহলে কিন্তু দুঃখজনক হবে। এবং আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংক এই জিনিসটা খেয়াল রাখবে যে 1 এপ্রিল তো এফেক্টিভ করেছে, কিন্তু এটাকে ডিপেন্ডিং অন সিচুয়েশন এন্ড অফ মার্চে কি হয় সেটার ভিত্তিতে। জনাব ফজলে রশিদ, আমি এই মুহূর্তে আসলে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, এটা আপাত দৃষ্টিতে দেখলে হয়তো বা আপনার কাছে খুবই সাধারণ একটা প্রশ্ন মনে হবে, কিন্তু বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা তারা কি আফটার ইফেক্ট চিন্তা করে সিদ্ধান্ত নেয় কিনা? এই যে বলছেন যে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তটা নিয়েছে এবং তার আফটার ইফেক্ট ভয়াবহ হতে পারে, আসলে বাস্তবে গ্রাউন্ডটা আসলে স্টাডি করে তারা এই সিদ্ধান্তটা নেয় কিনা, এই প্রশ্নটা আসলে সাধারণ মানুষ জানতে চায়, একটু যদি বিশ্লেষণ করেন। Definitely it's a good question, but I cannot say আমাদের সেন্ট্রাল ব্যাংকে ওনারা যারা সিদ্ধান্ত নেন তারা না বুঝে নেন, তারা ইন এক্সপেকটেশন অফ হোয়াট শুড বি ডান সেই হিসাবে চিন্তাটা করেন। তবে বাস্তবতা কিন্তু যে সব সময় ওনাদের চিন্তার সাথে মিলে যাবে তা কিন্তু না। অনেক সময় অনেক বাস্তব, যেমন করোনার সময় চিন্তা করা হয়েছিল এবং দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন টু গিভ প্রণোদনা, কিন্তু আনফর্চুনেটলি সেই প্রণোদনার সেই টাকাটা ব্যাংক, অনেক ক্লায়েন্ট এখনও কিন্তু ফেরত দেননি। 1 বছরের জন্য দেওয়া হয়েছিল, 2 বছর, 3 বছর, 4 বছর, এখনও দেওয়া হয়নি। সুতরাং সেন্ট্রাল ব্যাংক অনেকটা বাধ্য হয়েই কিন্তু ডিসিশন নিতে হয়, বিকজ অফ ক্লায়েন্টস নন পারফরমেন্স অথবা কি বলবো নন কোঅপারেশন। যার জন্য সেন্ট্রাল ব্যাংকে অনেক সময় বাধ্য হয়ে অনেক সময় ডিসিশন নিতে হয়, যেটাকে পরে আবার রিভিউ করা হয়। জনাব ফজলে রশিদ, ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাইবো ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, আপনার কাছে কি হলে ভালো হয়? আসলে বর্তমান যেই অর্থনৈতিক অবস্থা, বিগত সরকারের আমলে যেটা ছিল এবং সেই চ্যালেঞ্জগুলো এখন ফেস করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটা স্তরের মানুষকেই, সামনের দিনগুলো আসলে কেমন হলে ভালো হয়, কি মনে হচ্ছে? দেখুন, কেমন হলে ভালো হয় প্রশ্নটা আসলে তো অনেক ধরনের আশাবাদের গল্পই শোনানো যায়, বাট রিয়ালিটি হচ্ছে যে আমরা এখন যেই পাথওয়েতে আছি, এই মুহূর্তে ইকোনমি ইজ ইন এ ভেরি ভেরি ক্রুশিয়াল টাইম। আমরা যেমন ধরেন আইএমএফ এর এক্সপেকটেশন কিংবা এডিবির যে লেটেস্ট প্রজেকশন, তাতে দেখি যে আমরা 3.2 থেকে 4%, 4.8% পর্যন্ত গ্রো করতে পারি। এটা কিন্তু আমাদের বহু বহু দশকের হিস্ট্রিতে লোয়েস্ট জিডিপি ইকোনমিক গ্রোথ রেট। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি 3.2 যদি অ্যাচিভ করতে পারি গ্রোথ, সেটা আমাদের জন্য সাংঘাতিক ভালো একটা ব্যাপার। কারণ ফার্স্ট কোয়ার্টারে দেখা যাচ্ছে যে মোটামুটি 1%ও গ্রো করছে না, এবং ইকোনমিক গ্রোথ হয়তো বা নেগেটিভ, একটা বড় সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট গ্রোথ নেগেটিভ হয়ে গেছে, অলরেডি 10% লেভেলে এটা কমে গেছে। এই কনটেক্সটে যদি আমি বলি যে ইকোনমি যখন এরকম একটা ফেজের ভিতর দিয়ে যাচ্ছে, এই অবস্থায় যখন এই ট্রানজিশনটা যদি আমরা করতে চাই, সেটা হয়তো বা খুব ভালো এফেক্ট দিবে না। কি সেন্সে আমি বলছি যে দেখুন, আমাদের এই মুহূর্তে ব্যাংকিং সিস্টেমের নোন ব্যাড ডেটস অ্যাবাউট 17%।
যেখানে আমাদের ক্যাপিটাল হচ্ছে 12%। তার মানে টেকনিক্যালি দ্য ব্যাংকিং সিস্টেম ইজ অলরেডি 5% শর্ট অফ ক্যাপিটাল। আমরা যদি ওই রিস্ক ওয়েটেড অ্যাসেটের হিসাবে নাও যাই, সিম্পল রুল অফ থাম্ব হিসাবে আমরা যে পরিমাণ ব্যাড ডেট আছে সেই পরিমাণ ব্যাংকিং সিস্টেমে ক্যাপিটাল নেই। এটা যদি এখন ডাবল হয়, এবং ডাবল হওয়ার মানে এখানে আরেকটা ইমপ্লিকেশন আছে। ধরুন যেটা হবে যে একটা কোম্পানির একটা ব্যাংকে ব্যাড ডেট হয়েছে, কিন্তু সিআইবিতে আপনি যখন এটাকে যখন ক্লাসিফাই করা শুরু করবেন তখন এফেক্টেড কিন্তু বাকি সবকটা ব্যাংকে ওই কোম্পানির অ্যাসোসিয়েটেড সমস্ত কোম্পানির লোন। সো তার মানে দেখা যাবে যে প্রায় 50-60% অফ দ্য লোন বুক, যদি 30% ব্যাড ডেট হয়, আপনার 50-60% অফ দ্য লোন বুক কোনো না কোনোভাবে এফেক্টেড হবে। এই ধরনের ইম্প্যাক্ট ব্যাংকিং সিস্টেমে আসলে সাস্টেন করতে পারবেন। এটা করতে গেলে হ্যাঁ, এটা মানে ব্যাপারটা এমন না যে আমরা ব্যাড ডেট রেশনে রেকগনাইজ করবো না, আমরা রেকগনাইজ করতেই হবে আমাদেরকে। কিন্তু এই রেকগনিশনের সাথে সাথে আমাদেরকে মানতে হবে যে আমাদেরকে যে রিস্ট্রাকচারিং মেকানিজম যেগুলো আছে, আমাদের যে এই যে সিআইবিতে একটা কোম্পানি ব্যাড ডেট হলে অ্যাসোসিয়েটেড সমস্ত কোম্পানি ক্লাসিফাইড হয়ে যাবে, এই ধরনের যে ড্রাকোনিয়ান রুলস গুলো আছে, এগুলো যদি আমরা রিল্যাক্স না করি আমরা এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো না। তার মানে হচ্ছে যে খুব সহজ বাংলায় যেই স্টেপগুলো নেওয়া হয়েছে, এইটাকে যদি পিছিয়ে দিতে পারি ভালো, না পারলে যদি আমরা এটাকে যদি আমরা সময় মতো ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদের যে বাকি যে ইস্যুগুলো আছে এটার পিছনে, এটাকে ইমিডিয়েট রিল্যাক্সেশন করতে হবে। জনাব আশরাফ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো জনাব ফজলে রশিদ আপনাকেও আপনাদের মূল্যবান সময় তালিকাটাকে দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাটা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজে।